আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছে। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান থেকে একটা কোশ্চেন সলভ করব। তো চলুন দেখা যাক। বলা হচ্ছে যে বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের সমীকরণ। একটা এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আর একটা 2 নম্বর কোশ্চেন বলছে যে হাইড্রোজেন পরমাণুর শক্তি রাশিমালা। তো আমরা জানি হাইড্রোজেনেরও 2টা অংশ আছে পরমাণুতে। তো এর যে ভিতরে নিউক্লিয়াস আছে হাইড্রোজেনে, এখানে শুধু প্রোটন থাকে। কারণ আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আর এর কক্ষপথে থাকে একটি ইলেকট্রন। তো আমরা প্রথমে লিখে নিতে পারি। প্রথমে আমরা 1 নং হচ্ছে সমাধান করব। 1 নং বলছে যে হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয়। তো আমরা যদি বলি যে হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুতে কক্ষপথে একটি ইলেকট্রন এবং নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন থাকে। হ্যাঁ, তো কারণ আসলে পরমাণুর সংখ্যা যেহেতু 1, এর জন্য হাইড্রোজেন পরমাণুটার নিউক্লিয়াসে কোনো নিউট্রন সংখ্যা থাকে না। তো এখানে প্রথমে আমরা লিখতে পারি যে আমরা একটা বিষয় জানি যে হাইড্রোজেনের যে বাইরের কক্ষপথ, যে একটা ইলেকট্রন ঘোরাঘুরি করে, সেই ইলেকট্রনটি কৌণিক বেগে ঘোরে এবং এর একটি কেন্দ্রমুখী বল আছে। ঠিক আছে। তো আমরা সেই কেন্দ্রমুখী বল সমান লিখতে পারি যে ইলেকট্রনটির কেন্দ্রমুখী বল হচ্ছে কি সমান ওই ইলেকট্রনের এবং পরমাণুর প্রোটনের মধ্যবর্তী কুলম্ব বলের সমান। কুলম্ব বল। ঠিক আছে। তো এখন যদি আমরা লিখি যে আমরা জানি যে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল যেটা আমরা, সেটা হচ্ছে m স্কোয়ার ডিভাইডেড আর ইকুয়াল টু সরি এম ভি স্কোয়ার হবে। এম ভি স্কোয়ার ডিভাইডেড এত, যেমন কুলম্বের সূত্র থেকে জানি 4πε0। আর এখানে হচ্ছে চার্জের উপর স্কোয়ার, এখানে হচ্ছে দূরত্বের উপর বর্গ বর্গ। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে ডাইরেক্ট ভির মান বের করতে চাই, তাহলে আর ওই পাশে গিয়ে একটা আর উঠে যাবে আর এমটা নিচে চলে যাবে, অর্থাৎ 1/4πε0। তাহলে স্কোয়ার এম আর। তো আমরা লিখতেই পারি অর্থাৎ ভি সমান √/² 4πε0 এম আর। তো লিখতে পারি, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে। এখন যদি লিখি ওই ইলেকট্রনটির ক্ষেত্রে গতিশক্তি হবে, গতিশক্তি সাধারণত কাইনেটিক এনার্জি হিসেবে প্রকাশ করা হয় কি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে যদি হাফ এই ভির মানটা ওখানে বসিয়ে দিই, এম ভির মান ছিল হচ্ছে √/, যেহেতু ভি স্কোয়ারের মান, হ্যাঁ, এই ভির মান না নিয়ে আমরা ভি স্কোয়ারের মানটা নিলাম এখানে, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। তো তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভির মান ভি স্কোয়ার মান হচ্ছে 1/4πε0 স্কোয়ার এম আর। তো এখানে এম আর এই এমটা উঠে যায়, অর্থাৎ কি এর মান থাকে হচ্ছে, কি এর মান যেটা থাকে সেটা হচ্ছে 4×2 = 8 হয়, তো উপরে স্কোয়ার 8πε0 আর। এটা হচ্ছে কি এর মান, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, অর্থাৎ গতিশক্তির মান। আবার যদি সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি বা বিভব শক্তি যেটাই বলি, ইলেকট্রনটির স্থিতি শক্তি হিসেব করি, তাহলে আমরা জানি সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি ইউ দিয়ে প্রকাশ করা হয়। বিভব শক্তির ক্ষেত্রে -1/4πε0 হচ্ছে স্কোয়ার ডিভাইডেড আর। অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে শুধুমাত্র দূরত্বের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে। তো আমরা এখন যদি এই সমীকরণ, অর্থাৎ এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম, এই 2 আর 3 নম্বর সমীকরণ থেকে মোট শক্তি বের করি ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে কি হবে আমরা দেখি। তো লিখি আমরা যে ইলেকট্রনটির মোট শক্তি হবে হচ্ছে, আমরা জানি মোট শক্তি ই দিয়ে প্রকাশ করা হয়, ই ইকুয়াল টু কে আর ইউ যোগ হবে, কে প্লাস ইউ। তো কে এর মান আমরা জানি জানি হচ্ছে এটা 2 নং থেকে স্কোয়ার ডিভাইডেড 8πε0 আর মাইনাস 1/4πε0 আর, এখানে 1 না দিয়ে ডাইরেক্ট স্কোয়ার দিলাম। এখানে আমরা লিখতে পারি একই থেকে পেলাম 2 ও 3 নং হতে, এই মান দুইটা 2 ও 3 নং হতে বসে আছে এখানে। তো এখানে যদি আমরা মোট শক্তি নির্ণয় করি, তাহলে হয় 8πε0 আর
ঠিক আছে, আর উপরে যা থাকে তাই স্কোয়ার মাইনাস এখানে 4 × 2 = 8, 2 স্কোয়ার। অতএব মোট শক্তি হবে হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাসটা বড়টার সামনে আছে, স্কোয়ার 8πε0r। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তি অর্থাৎ স্থির শক্তির যোগফল আমরা পাইলাম, মোট শক্তি পাইলাম। তো এখন আমরা যদি এটাকে সামনের দিকে এগুলোর দিকে লিখি, তাহলে আমরা জানি একটা হাইড্রোজেন পরমাণুতে যেটা ইলেকট্রন থাকে একটাই, সেই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জানি তার ভরবেগ, ইলেকট্রনটির সরলরৈখিক ভরবেগ, আমরা রৈখিকই বলতে পারি। তাহলে ইলেকট্রনটির রৈখিক ভরবেগ যদি আমরা লিখি P=mv। তো এখানে এই ভির মানটা আমরা বসাবো। তো পূর্বে আমরা ভির মান পাইছিলাম যেটা, সেটা বসে নিব। এম ভির মান ছিল হচ্ছে √/² ডিভাইডেড 4πε0mr। এটা ছিল হচ্ছে ভির মান। ঠিক আছে, তো এখন এমটাকে যদি আমরা ভেতরে থেকে ঢুকাই, এমটাকে তুলে দেওয়ার জন্য, তাহলে লিখতে পারবো স্কোয়ার, যেহেতু এমটাকে ভিতরে ঢুকালে এম স্কোয়ার হয় 4πε0 এম, আর এম আর এম কাটা যাবে, থাকবে শুধু এখানে √/² এম একটা থাকবে উপরে, নিচে এমটা কাটা যাবে, থাকলো এটা পি সমান পেলাম। আবার যদি বলি যে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ, এল সমান পি আর। সো আমরা যদি এল পির মানটা এখানে বসাই, আর √² এম 4πε0 আর। তো এখানে যদি আরটাকে ভ্যানিশ করার জন্য ভেতরে ঢুকাই, তাহলে ডাইরেক্ট একবার লিখতে পারি। আচ্ছা, আমরা ভেঙে ভেঙে লিখি। এটা হবে হচ্ছে স্কোয়ার এম r² ডিভাইডেড 4πε0 আর। তো এই r² আর এই আর একটা উঠে যাবে, উঠে গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ L √/² এম আর ডিভাইডেড 4πε0 থাকে। এই আরটা যেহেতু উঠে গেছে, সো আমরা রৈখিক ভরবেগ পেলাম ইলেকট্রনটা, আবার কৌণিক ভরবেগও পেলাম। সো এখন আমরা যদি বিজ্ঞানী বোরের যে কক্ষপথের একটা স্বীকার্য ছিল, সেই কক্ষপথের স্বীকার্য থেকে আমরা লিখতে পারি বোরের স্বীকার্য হতে আমরা জানি কৌণিক ভরবেগ L = n স্কার্ট। এখানে স্কার্টটা হচ্ছে প্লাঙ্কের রাশির ধ্রুবক, সেটা আমরা সবাই জানি। আর এই স্কার্টকে যদি আমরা ভাঙাই, তাহলে এটা আমরা পাবো হচ্ছে n/h/2π, অর্থাৎ এই স্কয়ার সমান h/2π। এখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এই স্কয়ারটা হচ্ছে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। সো এখন আমরা যদি এখানে এল এর মানটা বসাই, যেটা আমরা পাইছিলাম √/² এম আর ডিভাইডেড 4πε0 ইকুয়াল টু এই পাশে যা ছিল তাই n/h/2π। এখন কথা, ওই পাশে যদি আমরা বর্গ করি, তাহলে এই পাশে রুট উঠে যায়, থাকে স্কোয়ার এম আর 4πε0। এই পাশে সবগুলোর উপরে বর্গ হয়, অর্থাৎ এটাকে করলে হয় 4, এটাকে π² হয়। তো আমরা যদি এই পাশে শুধু আরটাকে রাখতে চাই, তাহলে কেমন দেখায় যদি রাখি, অর্থাৎ এই পাশে শুধু এটাকে রাখবো, আরটাকে রাখবো। সো আর ইকুয়াল টু নিচেরগুলো উপরে যাবে n² h² 4π² এই 4πটা এপসাইলন পর্যন্ত উপরে চলে যাবে, 4πε0 ডিভাইডেড স্কোয়ার এম। ঠিক আছে, এটা এখানে আসবে। তো এখানে 4π কাটা যাবে, এখানে π² ছিল, একটা পাই থাকবে এখানে, আর সব যা আছে তাই থাকবে। অর্থাৎ লিখতে পারি আমরা আর ইকুয়াল টু n² h² ε0 ডিভাইডেড থাকে হচ্ছে একটা পাই এম স্কোয়ার। তো এটাকে বলা হয় একটা হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n-তম কক্ষপথের ব্যাসার্ধ রাশিমালা এখানে। সো এখান থেকে ডাইরেক্ট আমরা কক্ষপথ n-তম কক্ষপথের শক্তি রাশিমালা বের করে ফেলতে পারি খুব সহজেই। আমরা তাহলে এটা আমাদের করা শেষ। এখন আমরা দেখবো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n-তম রাশির শক্তি রাশিমালা। তো এখন যদি আমরা শক্তি রাশিমালা 2 নম্বরটা দেখি, তাহলে আমরা এখানে এটাকে একটি সমীকরণ দিব। এই সমীকরণটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম।
ঠিক আছে। তো এখন যদি লিখতে পারি যে আমাদের প্রথম মোট শক্তি রাশিমালা আমাদের দেওয়া ছিল যে মোট শক্তি যে বের করছিলাম ই ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার 8 পাই এপসাইলন নট। আচ্ছা, আর হবে, ঠিক আছে। তো এখন যদি ই আর এর জায়গায় ই ব্যাসার্ধ আর অর্থাৎ 5 নং সমীকরণ থেকে লিখি, তাহলে কি হবে? ই ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার 8 পাই এপসাইলন নট। এই আর এর মান যেহেতু এখানে আর 1/r আছে, তাহলে ইনভার্স হয়ে যাবে। তাহলে ওটাকে যদি আমরা এখানে ডাইরেক্ট লিখি ভাগের বেলায়, পাওয়ারগুলো অর্থাৎ রাশিগুলো উল্টে যায়, তখন উপরের রাশিগুলো নিচে যাবে, নিচের রাশিগুলো উপরে যাবে। স্কোয়ার স্কোয়ার এপসাইলন, ঠিক আছে। তো এখন দেখতে পারতেছি আমরা এই পাই উঠে যাবে, মোটামুটি সব বাকিগুলো থাকবে। অতএব ই ইকুয়াল টু মাইনাস ই দুটা আছে, তাহলে দুটা স্কোয়ার আছে, তাহলে e⁴ m হবে ডিভাইডেড 8 n² এপসাইলন দুটো আছে, তাহলে এপসাইলন নট স্কোয়ার হবে। তো ইহাকে বলা হয় n তম কক্ষপথের, ইহাই এইটাই নির্ণয় হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথের শক্তির রাশিমালা। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝছেন বিষয়টা। আমরা প্রথমে আসলে যেভাবে করছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করেছি, এরপর আমরা বের করেছি হচ্ছে সেখান থেকে আবার শক্তির রাশিমালা। তো আশা করি সবকিছুই বুঝছেন এখানে, যে স্টেপগুলো আমরা যে ফলো করছি। প্রথমে আমরা বলছিলাম যে কেন্দ্রমুখী বল ইলেকট্রনের ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রন এবং নিউক্লিয়াস অবস্থিত প্রোটনের মধ্যবর্তী কুলম্ব বলে সমান হয়। এটা লিখে এখান থেকে আমরা প্রথমে বেগ ভি বের করছি, সেখান থেকে গতিশক্তি, আমরা জানি বেগের উপর গতিশক্তি নির্ভর করে, সেখান থেকে ইলেকট্রনটির গতিশক্তি নির্ণয় করছিলাম। এরপর তৃতীয় স্টেপে যেটা ছিল আমাদের, স্টেপে ছিল আমাদের কোনো একটা বস্তু স্থির থাকলে বৃহৎশক্তি, সেই বৃহৎশক্তি বা স্থির শক্তি আমরা নির্ণয় করছিলাম ইউ। সেখান থেকে দুইটার মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি যাই বলুন না কেন, আমরা ই নির্ণয় করছিলাম কে প্লাস ইউ। এরপর সেখান থেকে আমরা সেই ইলেকট্রনটার রৈখিক ভরবেগ বের করছিলাম, সেখান থেকে আবার কৌণিক ভরবেগ বের করছিলাম, আবার সেখান থেকে অতঃপর আমরা বিজ্ঞানী বোরের কক্ষপথের স্বীকার্য, হ্যাঁ, কক্ষপথ স্বীকার্য যে ছিল, ঠিক আছে, সেই স্বীকার্য থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম। সর্বশেষ ব্যাসার্ধ থেকে আমরা হাইড্রোজেন পরমাণুটা n তম কক্ষপথে শক্তি রাশিমালা বের করেছিলাম। তো এইভাবে আমরা পুরোটা শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে। তো বেশি বেশি বিশ্লেষণধর্মী ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে ফলো দিবেন, আর ফিজিক্স পাঠশালার সঙ্গে থাকবেন। আপনাদের মূল্যবান মতামতটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।